আসসালামু আলাইকুম ওলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইয়ের জার্নাল অধ্যায় থেকে লেকচার শিটের প্রবলেম ওয়ানটা করব। এর আগে দুইটা ক্লাস আছে, আপনারা চাইলে ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে ক্লাস দুইটা দেখে নিতে পারেন, তাহলে আর একটু ভালো করে বুঝতে পারবেন জার্নালটা কতটুকু সহজ। আজকে জার্নালের সাথে লেজার করব। এখন গত ক্লাসগুলোতে আমরা জার্নালের রুল সহ জার্নাল শিখতে পারছিলাম। আজকে জার্নালে বেশি একটা সময় নিব না, আজকে আমি লেজার নিয়ে সময়টা দিব। জার্নাল মোটামুটি যে রুলটা আছে সেই রুলটা ফলো করলে যে কোনো জার্নাল পাওয়া যায়। জার্নালের যে 7-8টা নিয়ম আছে, কিন্তু জার্নাল ছাড়া তো লেজার করা যায় না, তাই জার্নালটা আগে করে নিব। আসলে এই অঙ্কগুলো আপনার যদি জুম দিয়ে করেন তাহলে বেশি বুঝবেন, কারণ জুম দিয়ে করলে কোয়েশ্চেন করার সুযোগ আছে 1 নাম্বার, 2 নাম্বার প্রশ্নটা সরাসরি দেখা একটা সুযোগ আছে। দেখে দেখে কোন লাইনটা পড়াচ্ছি এটা কিন্তু জুম ছাড়া আপনি বুঝবেন না, আপনার কাছে শীটটা যদি না থাকে। কারাসি, এটা ফিনান্স 2018-তে আসছে এই অঙ্কটা। আপনারা ওইখান থেকে যে বই থাকে, মেইন বই অথবা যে কোনো সাজেশন থাকে, তাহলে আপনারা ওইখান থেকে অঙ্কটা দেখে দেখে আজকের ক্লাসটা করতে পারেন। আর না থাকলে শীটটা তো আমি দিয়ে দিচ্ছি অনেক আগে, সেখান থেকে করতে হবে। বলতেছে কারাসিং ইজ লাইসেন্স সিপিএ, এখানে উপরে অনেক কথা বলা থাকে, সেগুলো সেরকম কোনো কাজের না। তারা বলছে দ্য ফলোইং ইভেন্ট অ্যান্ড ট্রানজেকশন অকার্ড। মে মাসে কিছু ট্রানজেকশন হয়েছে, মোটামুটি 9টা ট্রানজেকশন হয়েছে, সেগুলো জার্নাল তৈরি করতে হচ্ছে। জার্নাল দ্য ট্রানজেকশন, এগুলার জার্নাল করো। জার্নালটা আমি ছোট করে করবো, কারণ কি জানেন, লেজার করার জন্য অনেক ঘর প্রয়োজন, আমাদের জায়গার প্রয়োজন। তাই জার্নালের ঘরটা একটু ছোট করে করতেছি, ছোট ছোট করে লিখে জার্নালটা শেষ করব। ডেট, অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, সংক্ষেপে লিখে ফেললাম। আগের ক্লাসে এগুলো নিয়ে ঘর কি হবে, উপরে কি লিখতে হবে, নাম টাম, এগুলো সব করা হয়েছে, সেগুলো দেখে নেবেন। বলছে প্রথমে সিং ইনভেস্ট 20,000 ক্যাশ। রুল বলছে এখানে মে লিখে নেবেন, মে 1। রুল বলতেছে, রুলে যাই, রুলের শিট আমি দেখাই দিতেছি। রুল বলতেছে ইনভেস্টেড লেখা থাকলে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। সো আমি বোর্ডে এটি লিখতেছি, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। ব্যাখ্যা কি লিখতে হবে প্রথম ক্লাসে বলে দিচ্ছি। ইনভেস্টেড, এই জানালা সবসময় আসবে, কিন্তু যদি জানালা আসে পরীক্ষায় তাহলে এটা আসবে ফ্রি সবার জন্য। রুল অনুযায়ী পছন্দ করে ফেললাম। 2 নাম্বার বলতেছে, রুল তো যারা জুমে আছেন তারা দেখতে পাচ্ছেন, প্রাইভেট গ্রুপে জুমের শিট আছে রুলের। 2 নাম্বার বলছে হায়ার্ড এ সেক্রেটারি রিপ্রেজেন্টেটিভ রিসেপশনিস্ট এট দ্য স্যালারি এট এ স্যালারি অফ 1,000 পার মান্থ। একটা সেক্রেটারি অর্থাৎ রিসেপশনিস্ট আমি নিয়োগ দিছি, তাকে 1,000 টাকা বেতন দিব, কিন্তু এখনো টাকা দিইনি, শুধু ভাড়া করছি বা তাকে নিয়োগ দিছি। নিয়োগ দিলে তো টাকা আসলো না গেল না, এটা লেনদেন না, নো ট্রানজেকশন। নো ট্রানজেকশন, নো ট্রানজেকশন লিখে দিবেন। আমি জায়গা যেহেতু লাগবে এই জন্য লিখলাম না নো ট্রানজেকশন, এখানে লিখে দিবেন নো ট্রানজেকশন, কারণ গত ক্লাসে এটা করে দিছি সেম। এরপর বলতেছে 3 নাম্বার পারচেস। পারচেস অর্থ ক্রয় করা, এটা আমরা জানি। 1,500 টাকা সাপ্লাই কিনছি, 1,500 অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট ফ্রম রেড সাপ্লাই কোম্পানি। রেড সাপ্লাই কোম্পানির কাছ থেকে 1,500 টাকার সাপ্লাই কিনছি। রুল কি বলছে, এটা রুল আমি দেখাই দিতেছি, রুল না দেখালে হয়তো, যদি আমরা ধারে কোনো কিছু কিনি, সম্পদ কিনি, ধারে ধারে সম্পদ অর্জন করেছি, তাহলে কি হবে দেখি আমরা। এই দেখেন, রুল বলতেছে যে বললাম বের করি,
রুল বলতেছে ধারে সম্পদ অর্জন করলে আপনাকে জার্নাল দিতে হবে, সম্পদের নাম দিতে হবে ডেবিট, আর সম্পদের নাম দিতে হবে ডেবিট, আর অ্যাকাউন্টস পেয়েবল দিতে হবে ক্রেডিট। সো সম্পদের নাম এখানে সাপ্লাই বলা আছে, ইকুইপমেন্টের জায়গায় লিখবো সাপ্লাই, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট লিখবো। কেন লিখলাম আবার যাচ্ছি, প্রশ্নে যাচ্ছে আবার। প্রশ্ন বলতেছে পারচেস কিনছি 1500 টাকা, সাপ্লাই সাপ্লাই কিনছি না, এই যে সাপ্লাই নাম লিখছি, আর অ্যাকাউন্টস পেয়েবল কেন লিখলাম, এই যে অন অ্যাকাউন্ট লেখা আছে না প্রশ্নে। প্রশ্ন তো যারা জুমে আছে তারা মার্ক করে দেখতে পারতেছে। ভালো করে শিখতে হলে জুম অবশ্যই জুমে ক্লাসটা করতে হবে। টাকা আসতেছে 1500। চলে গেল 3, এরপর হলো 7 তারিখ, পেইড অফিস রেন্ট। শীট বলতেছে, লেকচার শীট বলতেছে, রুল বলতেছে খরচ প্রদান করলে এই খরচের নাম ডেবিট, এই যে রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। রুল অনুযায়ী আমি লিখে বললাম রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। 7 রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। টাকার পরিমাণ 900 টাকা। পেইড বলা থাকলে ক্যাশ ক্রেডিট হবে। 11 নম্বর বলছে কমপ্লিট এ ট্যাক্স অ্যাসাইনমেন্ট এন্ড বিল ক্লায়েন্ট 2100 ফর সার্ভিস প্রোভাইডেড। সার্ভিস শব্দ দ্বারা থাকলে মনে করবো খুঁজবো এখানে ক্যাশ লেখা আছে কিনা, ক্যাশ লেখা নাই, সার্ভিস লেখা এবং ক্যাশ লেখা নাই, সেক্ষেত্রে আমাকে খুঁজতে হবে এখানে যে সার্ভিস লেখা থাকলে কি করতে হয়। সার্ভিস, এই দেখেন সার্ভিস অন অ্যাকাউন্ট, যদি আপনি ধারে সেবা দেন সেক্ষেত্রে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। লিখবো এখানে 11 তারিখ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2100 টাকা। এখন আবার দেখতেছি সার্ভিস যদি দেওয়া থাকে অন অ্যাকাউন্টে তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আমরা কিভাবে বুঝলাম এটা ধারে সার্ভিসটা দিছি, আবার যাই প্রশ্নে ব্যাখ্যাটা বুঝি। সার্ভিস প্রোভাইডেড মানে সেবা দিলাম, আমার আয় হলো, আয় তো সবসময় ক্রেডিট, সার্ভিস রেভিনিউ সবসময় ক্রেডিট। আমি অন অ্যাকাউন্ট কিভাবে বুঝলাম, বিল্ড, আমি বিল করছি, বিল করা মানে ধারে মানে টাকা পাই নাই, বিল শব্দ দেওয়াতে আমরা এটা বুঝে নিছি। যারা লাইভে দেখেন, জুমে দেখার সুযোগ নাই, তাদেরও একটা ভালো করে পড়ার সুযোগ আছে। এই যে শীটটা, এটা আপনারা কি করবেন, প্রিন্ট করে নিবেন বা বই থেকে অঙ্কগুলা খুঁজে নিবেন। আমি যে লাইন টু লাইন করতেছি সেইগুলো করে দিবেন। এখান থেকে যে ফার্স্ট ইয়ার থেকে আপনি ভালো করে প্রিপারেশন নিতে পারেন, তা দেখবেন এখানে ফাইনাল ইয়ারের ছাত্ররা বা অন্য অন্য ইয়ারের ছাত্ররা কিভাবে আমাকে ফলো করতেছে, কিভাবে অঙ্কগুলো সহজে বুঝতে পারতেছে। আপনাদের ধরতে একটু কষ্ট হবে কারণ আপনারা যেহেতু প্রথম এর আগে ইংলিশে তো অঙ্ক করেন নাই, করছেন বাংলাতে, সো একটু কষ্ট করতে হবে। ধৈর্য ধরলে ইনশাল্লাহ পারবেন। ধৈর্য ছাড়া হইলে পড়তে পারবেন না, কারণ অন্য স্যারের কাছে গেলেও এইভাবে বুঝাবে, এর চেয়ে তো আর বেটার কোনো অপশন নাই। হাতে কোনো দেখায় দেখায় বেঁচে বুঝাবেন, মুখে মুখে বুঝাবেন। যদি প্রাইভেট একটা টিচার নেন তাহলে উনি আর কি লাইন টু লাইন বুঝাইতে পারেন। যাই হোক, 12 নম্বর রিসিভ টাকা 3500 অ্যাডভান্স অন এ ম্যানেজমেন্ট কনসাল্টিং এগ্রিমেন্ট। আচ্ছা, আমরা একটা কাজ করে দিব বলতেছি, এই জন্য অগ্রিম 3500 টাকা পাইছি। টাকা পাইলে ক্যাশ ডেবিট, অগ্রিম পাইছি না, এটা অ্যাডভান্স, অ্যাডভান্স রেভিনিউ, আর্ন রেভিনিউ লিখতে হয়। অগ্রিমকে অ্যাডভান্স রেভিনিউ না লিখে আর্ন রেভিনিউ লিখতে হয়। তাহলে গত ক্লাসে এটা শিখিয়ে দিছিলাম 3500 টাকা। রুলটা কি, নগদ টাকা পাইলে ক্যাশ ডেবিট, কেন পাইলাম সেটা ক্রেডিট, রিসিভ শব্দ অর্থ পাওয়া, ক্যাশ ডেবিট লিখছি। 17 তারিখ রিসিভ ক্যাশ 1200 টাকা ফর সার্ভিস কমপ্লিটেড ফর এইচ আর্নার কোম্পানি। 1200 টাকা নগদ পেয়ে গেছি, রিসিভ করলে ক্যাশ ডেবিট,
কেন পাইলাম? সার্ভিস দিয়ে দিচ্ছি একজনের, সার্ভিস রেভিনিউ, সার্ভিস দেওয়া থাকবে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কত টাকা পাইলাম? 1200 টাকা। আবার দেখে দিচ্ছি রুলে, যদি নগদে সেবা দিয়ে থাকি সেক্ষেত্রে রুল কি বলছে। নগদে সেবা দিয়ে থাকলে সেক্ষেত্রে রুল বলতেছে ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, আর্ন রেভিনিউ ইন ক্যাশ। তো এখানে এটাই করছে যে 1200 টাকা পেয়েছি আমরা সার্ভিস কমপ্লিট করে একজন ক্লায়েন্টের কাছে। পেইড সেক্রেটারি রিসেপশনিস্ট 1000 স্যালারি ফর দ্য মান্থ। এই যে এই মাসে এই লোক যে কাজ করছে, চাকরি করছিল, আমরা যে ওর চাকরিতে নিয়োগ দিছিলাম, তার বেতনটা একটু দিয়ে দিছি। বেতন দিয়ে দিলে আমার টাকা চলে গেল, যেমন রেন্ট দেওয়াতে রেন্ট এক্সপেন্স ডেবিট হয়েছে, বেতন দিতে স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। এটা মনে রাখতে হবে, খরচ করলে খরচ ডেবিট, ক্যাশ ক্রেডিট। 31 তারিখ আরেকটা আছে, পেইড 40% অফ ব্যালেন্স ডিউ রেড সাপ্লাই কোম্পানি। রেড সাপ্লাই কোম্পানির কাছ থেকে 1500 টাকার মাল কিনে নিয়ে আসছিলাম, এই লোককে 40% দিয়ে দিলাম, ক্যাশ চলে গেল। কাকে দিলাম? অ্যাকাউন্টস পেবলকে ডেবিট করলাম, নগদ টাকা যেহেতু চলে গেল ক্যাশকে ক্রেডিট করলাম। 40% কার? 1500 টাকার 40% 900 টাকা। ওইটা টাকা লিখি নাই, স্যালারি হলো 1000 টাকা। জানার শেষ আমাদের। এখন আমাকে লেজার করতে হবে। লেজার করতে হবে, লেজার কিন্তু সবগুলাই করতে হয়। লেজার পরীক্ষা না আসলে আমাকে শিখতে হবে। কেন শিখতে হবে? কারণ যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছেন, লেজার ছাড়া কোনো অঙ্ক নাই। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার কোনো অঙ্কতে আর কি সব ইয়ারের অঙ্কেই কোনো না কোনো লেজার আছে। লেজার করতে হবে, যে কোনো সাবজেক্ট আর কি প্রতিটা বইয়ের লেজার রিলেটেড অঙ্ক আছে। লেজারটা আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি, একটা হলো টি ছকে, আর একটা হলো জেড ছকে। ইংলিশে বললে টি ফরম্যাট, আর এই এই ওইটাকে বলে 3 কলাম। যেহেতু 3 কলামটা একটু ইজি আছে, 3 কলামটা আজকে দেখাচ্ছি, আগামী ক্লাসে টি ফরম্যাট দেখাবো। প্রবলেম 1 এর আমি টি ফরম্যাটে এই 3 কলামের লেজার দেখাচ্ছি। এখানে কিন্তু আরো লেজার আছে। প্রবলেম 2 এর জন্য লেজার আছে, পোস্ট দ্য লেজার ইউজিং ট্রেডিশনাল মেথড টি ফরম্যাট। অর্থাৎ 2 নাম্বার বলছে টি ফরম্যাটে করতে হবে, উল্লেখ করে দিচ্ছি। 3 নাম্বারও কিন্তু লেজার আছে, আপনারা বাকিগুলো আপনারা করে নেবেন। হ্যাঁ, আমি তো 2টা করে দিলাম, বাকি একটা এই অঙ্কেরটা আমি লেজার করে দিচ্ছি, বাকি 2টা অঙ্কের লেজার আপনারা করবেন। করে আপনাদের কিন্তু মেসেঞ্জার গ্রুপ আছে, যারা জুমে পড়ে মেসেঞ্জার গ্রুপে আমাকে দিয়ে দিবেন, আমি সেখান থেকে দেখে নিব। আর যারা লাইভে আছেন তাদেরও কিন্তু প্রাইভেট গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপে কমেন্টের মধ্যে দিয়ে দিবেন, আমি সেটা দেখে নিব। লেজার করতে হলে যদি আমি টি ফরম্যাটে করতে চাই, আপনাদের বাংলা বই কিন্তু আবার 2টা, একটা হলো বাংলাদেশি বই, একটা হলো আপনাদের পাঠ্য বই। বাংলাদেশি বই একরকম ভাবে করছে লেজার গুলা, আর পাঠ্য বইতে অন্যভাবে করছে। 2টাই আমি দেখাই দেবো, পাঠ্য বইটা কিভাবে করছে এবং বাংলাদেশের বইটা কিভাবে করছে, 2টাই দেখাই দিব। দুই ফরম্যাটে দেখা দেবো যাতে কারো কোনো সমস্যা হবে। আর যারা সিনিয়র আছেন তারা অবশ্যই আপনাদের জুনিয়র যারা আছে তাদেরকে এই ক্লাসগুলো করার জন্য ইন্সপায়ার করবেন, যাতে প্রথম থেকে ক্লাস না করলে শেষে দিয়ে কি হয়, আপনার এই অঙ্কগুলা ধরতে অনেক সমস্যা হয়। কারণ ফার্স্ট ইয়ারে ভালো করে বেসিকটা না হয়ে গেলে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পর ফেল ফেল ফেল, দেখবেন অনেক ছাত্র আছে খালি ফেল করতেছে, ইমপ্রুভ খাইতেছে। ডেট, থ্রি কলাম দেখবেন কি আপনার ছোট ক্লাসে যখন যারা বিজনেস স্টাডি বা কমার্স থেকে পড়ে আসছেন, টাকার ঘর কিন্তু 4টা করতাম, কিন্তু এখানে 4টা করা যাবে না। এটার নাম হলো 3 কলাম, 3টা টাকার ঘর করতে হবে। এটার নাম হলো এখানে উপর ডেট, এক্সপ্লেনেশন,
রেফার্ড ডেবিট ক্রেডিট ব্যালেন্স। উপরে হলো আমি ক্যাশেরটা করতেছি, সবারটা করতে হবে ক্যাশ। এখন এটা লেজার, জেনারেল লেজার অ্যাকাউন্ট করতেছে, হ্যাঁ, সাধারণ খতিয়ান। ক্যাশেরটা করতেছি। খতিয়ান করার বা লেজার করার রুলটাই এরকম। ধরেন আমি যারা সায়েন্স থেকে আসছেন এ, আর এখানে এসি লিখলাম। যদি কমন নিয়ে নেন, দেখেন ধরেন এখানে কমন এ যদি কমন নেন, বি প্লাস সি লিখবেন, অর্থাৎ এ কিন্তু ভিতরে লিখবেন না। আমি ক্যাশ কিন্তু কমন নিছি, মনে রাখবেন ক্যাশকে আমি কমন নিছি, ভিতরে আর ক্যাশ শব্দটা লিখবো না। রুল মনে রাখবেন সারা জীবন আর কি, যতদিন আপনি অ্যাকাউন্টিং করবেন সব মনে থাকবে। শর্টকাট রুল আমার মনে রাখলে, ভিতরে ভিতরে কিন্তু ক্যাশ লেখা যাবে না এই জায়গায়। এখন ক্যাশ রিলেটেড যা সব লিখবেন এখানে। ক্যাশ রিলেটেড কি আছে? মে 1, মে 1। ক্যাশ আরো কত কই আছে দেখেন তো, এখানে ক্যাশ এই যে এখানে আছে মে 7। আমি যে টেকনিক বলছি এভাবে করবেন, তাহলে সহজেই করতে পারবেন। ক্যাশ রিলেটেড আছে 12, ক্যাশ রিলেটেড আছে 17, ক্যাশ আছে 31। ডেটের মধ্যে সবগুলো লিখে ফেললাম, যতগুলো ক্যাশ আছে এখানে সব ডেটের মাঝে লিখে ফেললাম। একে ক্যাশ আছে না, ক্যাশ তো আমি কমন নিয়ে নিচ্ছি, লিখবো কি? ক্যাপিটাল। এখানে লিখবেন ক্যাপিটাল। ক্যাশ তো এখানে কমন নিয়ে নিছি, লিখবো কি? রেন্ট। 7 নাম্বার গেল। এরপরে 12 নাম্বার দেখি ক্যাশ কমন নিয়েছি, লেখা আছে আনরান, 12 তারিখে আনান। সতেরো তারিখ ক্যাশকে কমন নিয়েছি, আছে সার্ভিস রিভিনিউ এসআর। 31 তারিখ ক্যাশকে কমন নিয়েছি, আছে স্যালারি। 31 তারিখ ক্যাশকে কমন নিয়েছি, রয়ে গেছে এপি, অ্যাকাউন্টস পেবল। শেষ এই ঘরের কাজ। এই ঘরের কোনো কাজ নাই। প্রশ্ন অনেক সময় বলে দেয় J1 লিখতে, J1 লিখবেন, J2 লিখতে বলে J2 লিখবেন। অনেক সময় কোড নাম্বার থাকবে, গত ক্লাসে শিখেছি কোড নাম্বার দিয়ে কিভাবে করতে হয়। এটা লিখলে হবে, খালি রাখলে হবে, এখানে কিছু বলে নাই। আপনি J1 J2 বা কিছু না লিখলেও খালি রাখলেও হয়ে যাবে। এরপর আমরা ডেবিট ক্রেডিটের কাজ, এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ক্যাশ দিয়ে কাজ করতেছি, ক্যাশের সোজা কত টাকা দেওয়া আছে? ক্যাশের সোজা এখানে 20,000 টাকা আছে ডেবিট ঘরে। দেখেন কতটুকু ইজি, ডেবিটেরটা ডেবিটের ঘরে লিখলাম, আবার যাচ্ছি ক্যাশ খুঁজে। ক্যাশ এবার কোন দিকে দেওয়া আছে? ক্যাশের টাকাটা ক্রেডিট দিকে লিখলাম, ক্রেডিটের ঘরে। ডেবিটেরটা ডেবিটে লিখলাম, ক্যাশের এটা ক্রেডিটটা ক্রেডিটে লিখলাম, আবার ক্যাশ খুঁজতেছি। যারা এই ক্লাসটা দেখছে তাদের লেজারে আর কখনো ভুল হবে না। একেবারে ফাইনাল ইয়ার পর্যন্ত আপনারা লেজার নিশ্চিন্তে করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমি কি করলাম, এখন খুঁজতেছি ক্যাশগুলা 1 আছে, 17 আছে, 7 আছে, পরে আছে আবার 12তে। 12তে ক্যাশের সোজা কত আছে? ডেবিট আছে 3500 ডেবিটে লিখলাম। আবার ক্যাশ ডেবিট আছে 1200, ডেবিট করে লিখতে হবে কিন্তু 1200। ক্যাশ ক্রেডিট আছে 1000, লিখবো 1000। ক্যাশ ক্রেডিট আছে 900, লিখবো 900। দেখেন আমি ধাপে ধাপে ডেটের ঘর শিখিয়ে ফেললাম, এক্সপ্লেনেশনের ঘর শিখে ফেললাম, রেফারের ঘর শিখে ফেললাম, ডেবিটের ঘর শিখে ফেললাম, ক্রেডিটের ঘরটা শিখে ফেললাম। এখন শুধু রয়ে গেল ব্যালেন্সের ঘরটা, এটা শিখে ফেললে আমাদের অঙ্ক শেষ। ব্যালেন্সের ঘর শিখি, একটু মনোযোগ দিয়ে শুনেন। ডেবিট ডেবিট যোগ, এরা এক জাতের না, যোগ হবে। ডেবিট ক্রেডিট ওরা কিন্তু এক জাতের না, বিয়োগ হবে। ডেবিট যদি যোগ হয়, ডেবিট ক্রেডিট হলো বিয়োগ, উল্টা বিপরীত। এখন দেখেন এখানে 20,000 টাকা ডেবিট আছে, এখন নিচে যদি আবার ডেবিট থাকে তাহলে যোগ করব, যদি ক্রেডিট থাকে বিয়োগ করব।
নিচে আমি খুঁজে দেখছি ডেবিট নাই, নিচে যে 900 টাকা এটা কি ক্রেডিট, তাহলে কি করতে হবে মাইনাস করতে হবে, ক্রেডিট মানে মাইনাস, মাইনাস করে লিখবো। আবার যাচ্ছি 12 তারিখ, এখানে আছে ডেবিট, এগুলো তো এখানে কি আছে ডেবিট, ডেবিট ডেবিট যোগ হবে, ডেবিট ডেবিট যদি আমি যোগ করি তাহলে যোগ ফলে টাকা আসতেছে হলো, ক্যালকুলেটর দিয়ে করে ফেলি, 19,100 19,100 যোগ 3500 15,600, সরি বিয়োগ করে ফেলছি, যোগ হবে 22,600। এরপর ডেবিট ডেবিট যোগ হয়, এটার সঙ্গে এটা যোগ হবে, যোগ হলে আমরা লিখবো 1200 যদি যোগ করি 23,800, এটার সাথে এটা ক্রেডিট বিয়োগ হবে 22,800, এটার সাথে ক্রেডিট বিয়োগ হবে 21,900। শেষ আমার কাজ, ব্যালেন্সের কাজটা আমি আবার বলছি, ডেবিট থাকলে ডেবিটের সাথে ডেবিট যোগ হবে, ক্রেডিট থাকলে বিয়োগ হবে। ডেবিটে প্রথম আছে, এখন ডেবিট যা আছে সব যোগ করব, আর ক্রেডিট গুলো সব বিয়োগ করব। বাই চান্স ক্রেডিটে প্রথমে থাকলো, ধরেন 20,000 এখানে ছিল, ক্রেডিটের সাথে ক্রেডিট যোগ করব, ক্রেডিট থেকে ডেবিট বাদ দিব, ধরে নিই এখানে ছিল 20,000 ফার্স্টে, এটা তো আমরা বুঝিয়ে ফেলছি, এটা কাহিনী শেষ, এটা সেভ আছে মনে করেন মেমোরিতে, এখন আর এটা মুছে ফেলতেছি, হ্যাঁ, আর ভিডিও সেভ আছে তো আবার দেখতে পারবেন। বাই চান্স ধরে নেই ফার্স্টে ক্রেডিটে আছে এরকম 20,000, আমার কি করণীয়, আমার করণীয় 20,000 আবার লিখবো এখানে, ক্রেডিট আছে 20,000, ক্রেডিট ক্রেডিট একজাত, তার মানে যোগ, ক্রেডিট ডেবিট আলাদা, এটা থেকে এটা বিয়োগ করে লিখতে হবে, তাহলে এটা বাদ দিলাম আমরা, বাদ দিলে থাকে মনে হয় 17,400, এটা থেকে এটা বাদ দিব, ক্রেডিট ডেবিট বিপরীত 16,200, এটার সাথে এটা যোগ করব, যোগ করলে 17,200, এটার সাথে যোগ করবো, এইভাবে করে ফেলবো, তাহলে আমরা এইভাবে করলাম ক্যাশেরটা, কিন্তু এটা সবচেয়ে বোরিং একটা অঙ্ক, লেজার হলো বইয়ের সবচেয়ে বোরিং অঙ্ক, ক্যাপিটাল করতে হবে, সাপ্লাই করতে হবে, অ্যাকাউন্টস পেবল করতে হবে, রেন্টের করতে হবে, যার হয়ে গেছে যেমন ক্যাশ 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 ডাক দিয়ে রাখছি, বাকি যেমন ক্যাপিটালের করতে হবে শেষ একটা, তাহলে একটা হলো ক্যাশের, ক্যাপিটালে একটা করতে হবে, সাপ্লাই একটা করতে হবে, এইভাবে অ্যাকাউন্টস পেবল একটা করতে হবে, রেন্টের জন্য একটা করতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য একটা করতে হবে, সার্ভিস রেভিনিউর জন্য একটা করতে হবে, আনআর্ন সার্ভিস রেভিনিউর জন্য একটা করতে হবে, সার্ভিস রেভিনিউ তো করছি, আর্ন করার দরকার নেই, স্যালারির জন্য একটা করতে হবে, অ্যাকাউন্টস পেবল তো লিখিয়ে ফেলছি, কয়টা করতে হলো 7টা 9টা, যারা জুমে আছেন তাদের আমি শেয়ার করে দেখাই দিতেছি কয়টা কিভাবে করতে হবে, কেটে দিছি তো, আর যারা জুমে নাই তারা তো দেখতে পাচ্ছেন না, তাদের জন্য সুবিধা আছে, এটা আমি আপলোড করব, যদি আমি এই অঙ্কটা আপনাদের আবার দিয়ে দিব, দিয়ে দিলে তো আপনারা দেখতে পারবেন, এই দেখেন কতগুলা করতে হয়েছে, মোটামুটি দেখেন এখানে ক্যাশের করতে হবে, সবার ক্যাপিটাল, সাপ্লাই, অ্যাকাউন্টস পেবল, রেন্ট, সবারটা করতে হবে। প্রশ্নে কিন্তু এটাই বলে নাই, বলছে ট্রায়াল ব্যালেন্স করতে, ট্রায়াল ব্যালেন্সটা এখন শিখিয়ে দিব। ট্রায়াল ব্যালেন্স করতে হলে লেজার যে করলাম, লেজারে কিন্তু আনসার বেরিয়েছে সবগুলো, লেজারে কিছু না কিছু
আনসার বেরিয়ে আসছে, ডেবিট দিয়ে কোন আনসার বেরিয়েছে না ক্রেডিট দিয়ে কোন আনসার বেরিয়েছে। লেজারের ট্রায়াল ব্যালেন্স করতে হয়, এখানে একটা ঘর হবে, ট্রায়াল ব্যালেন্স আর জার্নালের ঘর সেম ঘর, ট্রায়াল ব্যালেন্স এবং জার্নালের ঘর সেম টু সেম, 5টা ঘর হবে। সিরিয়াল, অ্যাকাউন্ট টাইটেল, রেফার্ড, ডেবিট, ক্রেডিট। উপরে ট্রায়াল ব্যালেন্স লিখতে হবে, কারা সিং ট্রায়াল ব্যালেন্স, আর মান্থ, মান্থ হলো মে মাস, ফর দ্য মান্থ অফ মে 2014 বা যে সাল দেওয়া আছে। সিরিয়ালে 1 2 3 4 5 6 7 8 9, আর যদি কোড নাম্বার আলাদা দেওয়া থাকে কোড নাম্বার লিখবো। আর লেজার করার পরে ক্যাশের কিন্তু একটা টাকা বেরিয়ে আসছে, লেজার করার পরে ক্যাশের টাকা বেরিয়ে আসছে হলো আপনার কি জানি চলে আসছে এখানে টুলস গুলা, এগুলো তো লেজার করার পরে ক্যাশের যে আমাদের টাকা ডেবিট দিকে বেরিয়ে আসছিল, ডেবিট দিকে টাকা বেরিয়ে আসছিল 22,500 টাকা। দেখি আমরা একটু করলাম না, লেজার করছিলাম, এই ক্যাশের ডেবিট ব্যালেন্স আসছিল, ক্যাশের ডেবিট পাশে টাকা বেশি ছিল 22,500 টাকা, ডেবিট দিকে বেশি ছিল। তাহলে ক্যাশ লিখে আমরা 22,500 লিখি। আমি একটু জুমে দেখাইতে পারতেছি, এই যে আমি যেটা করছিলাম আর কি 22,500 টাকা, এদিকে লিখবো 22,500, ডেবিট দিকে বড় ছিল 22,500। ক্যাপিটালেরটা যখন আপনি করবেন তখন ক্যাপিটালের ক্রেডিট দিকে বড় হবে, ক্যাপিটালের ক্রেডিট দিকে বড় হবে, ক্যাপিটালের ক্রেডিট দিকে বড় হবে 20,000 টাকা, এটা লিখবো 20,000 টাকা। লেজার দেখে দেখে করতেছি। সাপ্লাইয়ের লেজারটা আপনি যখন করবেন তখন সাপ্লাইয়ের দেখবেন ডেবিট দিকে বড় হয়েছে 1500, লিখবেন 1500। অ্যাকাউন্টস পেবলের যখনটা করবেন ক্রেডিট দিকে বড় হবে, অ্যাকাউন্টস পেবলের ক্রেডিট দিকে বড় হবে 900 টাকা, 900 টাকা ক্রেডিট দিকে বড় হবে। রেন্টের ডেবিট দিকে বড় হবে 900 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবলের ডেবিট দিকে বড় হবে 2100 টাকা, আর আর্নার সার্ভিস রেভিনিউ 3500 টাকা হবে, আর্নার সার্ভিস রেভিনিউ 3500 টাকা হবে ক্রেডিট দিকে, সার্ভিস রেভিনিউ 3300 টাকা হবে ক্রেডিট দিকে, আর স্যালারি এক্সপেন্সের 1000 টাকা হবে ডেবিট দিকে। ডেবিট ক্রেডিটের সব সংখ্যা আমরা যোগ করে ফেলবো, যোগ করলে সবসময় মিলে যাবে। এই পাশেটা যোগ করলাম 27,700, এই পাশে 27,700 হবে। এটা হলো ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাট। আশা রাখি অঙ্কটা বুঝতে পারছেন, সম্পূর্ণ ফরম্যাটটা আমি শিখে ফেলছি। ইনশাল্লাহ আমি এটা এই আপলোড দিব, কষ্ট হলো, সব ভিডিও আপলোড দেওয়া যায় না, কারণ সময়ের অভাবে এই সময় লাগে অনেক, জুমের ভিডিও ওগুলো আবার কনভার্ট করে দিতে অনেক সময় লাগে, তারপর আমি চেষ্টা করবো দিতে, যাতে আপনাদের এই অঙ্কটা ভালো করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।